আমি এই ছেলেকে একদম কোলে নিব না। আমাকে কান্না করিয়ে এখন বাবার কোলে গিয়ে সব কান্না শেষ। বাবা যেহেতু এত আপন, নিজের বাবাকে বলো খাইয়ে দিতে। মাম তো কিচ্ছু না, বজ্জাত ছেলে। আহান ইয়ানার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু প্রচণ্ড হাসি পাচ্ছে। কিন্তু হাসলে আবার ম্যাডাম সারারাত মুখ ফুলিয়ে বসে থাকবে। কিন্তু ইয়ানার বজ্জাত শব্দটা কানে যেতেই জল শক্ত হয়ে আসে। ইয়ানাকে হালকা ধমক দিয়ে বলে, এই শব্দ চয়ন ঠিক করো। যদি আমার ছেলে এইসব অখাদ্য ভাষা শিখে তাহলে থাপড়িয়ে অজ্ঞান করব বিয়াদব। ইয়ানা আহানের ধমক খেয়ে চুপসে যায়। থমথমে মুখ নিয়ে ইজওয়ানকে আহানের কোল থেকে নিয়ে বিছানায় বসে পড়ে। এরপর ছেলের মুখে খাবার দিয়ে ঝুড়া ওয়াকিয়া পাঠ করতে থাকে, কিন্তু মুখের থমথমে ভাব এখনও রয়েছে। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে এক পলক তাকায়। এরপর প্রতিদিনকার মতো ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। প্রায় অনেকক্ষণ পর ইয়ানা বাবুকে নিজের কোল থেকে রেখে বিছানার মাঝখানে শুইয়ে দেয়। এরপর ছেলের পাশে নিজেও শুয়ে পড়ে। আন বিছানার কাছে এসে মাঝখানে ছেলেকে দেখে ইয়ানার উদ্দেশ্যে বলে, আজ ইয়াজকে একপাশে রাখো, তুমি মাঝখানে আসো। ইয়ানা কোনো রেসপন্স না করে ইয়াজকে আর ও নিজের সাথে মিশিয়ে নেয়। আন ইয়ানার শব্দ না পেয়ে ধমক দিয়ে বলে, কথা কানে যাচ্ছে না? বাবু হওয়ার পর থেকে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি না। 2 মিনিটের মধ্যে জায়গা বদল করো, কুইক। ইয়ানা এবার আহানের দিকে তাকে দাঁতে দাঁত চেপে বলে, কে আপনি? আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে কেন? ধমক দেওয়ার সময় তো এত কিছু মনে থাকে না। আহান ইয়ানার কথা শুনে বাঁকা হাসি দেয়। এরপর ইয়ানার সামনে এসে কোলে তুলে নেয়। ইয়ানা রক্তিম চোখে আহানের দিকে তাকে কিরমিরিয়ে বলে, ছাড়ুন। আহান ঠোঁট চেপে হাসি দিয়ে বলে, হুম, আজ তো আর ছাড়ছি না। 9.5 মাস আপনাকে কাছে পাইনি ম্যাডাম আমার ছেলের জন্য। এখন আমার ছেলে দুনিয়াতে চলে এসেছে। তার বাবাও তার বউকে ভালোবাসার অধিকার ফিরে পেয়েছে। আপনি যদি আজ ছটফট করেন তাহলে হাত বেঁধে রাখবো। আমার ছেলেও ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবেন না। এরপর আহান ইয়াজের দিকে তাকিয়ে বলে, এই দেখো আমার ছেলেও নাবোধক শব্দ পোষণ করছে, ও একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আহানের কথা শুনে ইয়ানা ভরকে যায়। ইয়ানা জানে আহান যা চায় তাই করে। ইয়ানা শত বাধাও সে শুনে না, তাই ইয়ানা তো ঠিক নেই। ইয়ানা আহানের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। ইয়ানার ইশারা বুঝতে পেরে আহান জিজ্ঞেস করে, কতদিন? ইয়ানা ছোট্ট করে উত্তর দেয়, 4 দিন। আহান ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তাহলে ঘুমিয়ে পড়ো, আজ আর জ্বালাবো না। অন্যদিন না হয় বাবা ছেলে একসাথে জ্বালিয়ে তোমার মাথা খাবো। ইয়ানা আহানের কথা শুনে একটা লাজুক হাসি দেয়। আহানও ইয়ানাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে। ইয়ানাও প্রশান্তি নিয়ে আহানের বক্ষে মুখ লুকায়। এই বক্ষ ইয়ানার জন্য সবচেয়ে প্রশান্তির স্থান। এই মানুষটা ইয়ানার জীবনে এক অমূল্য রত্ন, যার প্রতি ভয়, রাগ, অভিমান সব কাজ করে। নির্দ্বিধায় এই বুকে মুখ লুকাতে পারে। আইয়া গভীর ঘুমে বোধ হয়ে আছে। হঠাৎ ফোনের শব্দ কানে যেতে বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? তোর জম বলছি ফাজিল। ধমক খেয়ে আইয়ার ঘুম পুরোপুরিভাবে ছুটে যায়, কারণ সে এই ধমক দেওয়া ব্যক্তিটিকে চিনে। তাকে সে কোনো ছোট্ট হৃদয়ে জায়গা দিয়েছিল, কিন্তু ব্যক্তিটি তার অনুভূতিকে মোহের সাথে সামিল করেছে। ফোন করেছেন কেন একটা মেয়েকে এত রাতে? মিস্টার রোহান, আপনি তো আদর্শের গোডাউন। এখন আপনার আদর্শ কোথায় গেল? আচ্ছা, যখন আমাকে এর চেয়ে গভীর রাতে ফোন করতে তখন আগে এইটা বলো, ছেলেটা কি? কোন ছেলে? কোন ছেলে এখন মনে পড়ছে না? ফেসবুক স্টোরি দিয়েছো যার সাথে ছবি তুলে সেই ছেলে। রোহানের কথা শুনে আহিয়া একটা হাসি দিয়ে বলে, আরে ও তো আমার বয়ফ্রেন্ড। ও আমাকে খুব ভালোবাসে আর আমিও তাকে খুব ভালোবাসি। আহিয়ার কথা কর্ণপাত হতেই হারুন কেঁপে ওঠে, হৃদয়টা হাহাকার করে ওঠে। তুমি না আমাকে ভালোবাসতে? মেবি বেসেছিলাম, কিন্তু আপনি তো বললেন এটাই ভালোবাসা না, মোহ। আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, তাহলে আমি কি বারবার আপনার কাছে যাব? আর ওর নাম ফারহান, আমাকে খুব ভালোবাসে। যেখানে ভালোবাসা থাকে সেখানে যাওয়া উত্তম, ওইখানে নয় যেখান থেকে ভিক্ষুকের মতো হাত পাতার পরও খালি হাতে ফিরতে হয়।
রোহান তাচ্ছিল হাসি দিয়ে বলে, যারা ভালোবাসে তারা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অপেক্ষা করে, অন্য কারোর কাছ চলে যায় না। আমার কথাই তাহলে সত্যি ছিল মেহু, পড়েছিলে ভালোবাসা নামক অনুভূতি নয়। আহিয়া নিশ্চুপ। সুখে থেকো তোমার ভালোবাসা মানুষের সাথে। আল্লাহ হাফেজ। রোহান ফোন কেটে দিয়ে সজোরে মোবাইলটাকে আছাড় মারে। এরপর নিজেকে শান্ত করার জন্য ছাদে চলে যায়। রোহান ফোন কেটে দিলে আহিয়ার বুকটা ধক করে ওঠে। রোহানকে জেলাসি ফিল করানোর জন্য তার এক কলেজ ফ্রেন্ডের সাথে ছবি তুলেছিল। রোহান জিজ্ঞাসা করতেই বলেছিল ওর বয়ফ্রেন্ড। ও তো ভেবেছিল রোহান নিজের অনুভূতির কথা প্রকাশ করে বলবে। না আহিয়া, তুমি অন্য ছেলেকে ভালোবাসতে পারো না। তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। কিন্তু এই ছেলে তো ভালোবাসার মানুষের সাথে সুখে থাকার দোয়া করে দিয়ে গেল। প্রেগনেন্সির কারণে সুমোর শরীরের অবস্থা খুব খারাপ। কোনো খাবার মুখে নিতে পারে না, শুধু মাথা ব্যথা আর প্রচণ্ড মাথা ব্যথা অনুভব হয়। যখন তখন রায়ানের উপর রেগে যায়। রায়ানও সুমোর রাগ দেখে চুপসে যায়। সুমোকে আজ চেক আপ করানোর জন্য বাসায় ডক্টর আসবে। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ পেয়ে রায়ান গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে মেয়ে দেখতে পেয়ে কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কি চাই? হ্যালো স্যার, আমি ডক্টর সিমরান। স্যার আজ এক সার্জারির জন্য আসতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছে। আপনাকে ফোন দিত, কিন্তু রোগীর কন্ডিশন খুব খারাপ ছিল, তাই ইমার্জেন্সি অপারেশন শিফট করানো হয়। রায়ান হাসি মুখে বলে, হাই মিস সিমরান, ওকে সমস্যা নেই, ভালো ডাক্তার হলেই হবে। সিমরান ভিতরে আসতে আসতে বলে, জি, আপনার ওয়াইফ কোথায়? উপরে আসুন। এরপর রায়ান ডক্টর সিমরানকে নিয়ে সুমোর কাছে যায়। সুমো রায়ানের সাথে কোনো মেয়েকে ক্লোজ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। সুমোর তাকানো দেখে রায়ান ভরকে যায়। এরপর সুমোর দৃষ্টি অনুসরণ করে কিছু একটা বুঝতে পেরে সিমরানের থেকে সরে এসে সুমোর পাশে বসে। হাই মিসেস রায়ান, আমি ডক্টর সিমরান। সুমো হাসি দিয়ে বলে, হাই, আমি সাজিয়া হোসেন সুমাইয়া। ওয়াও, খুব সুন্দর নাম। এরপর সিমরান সুমোর কাছে যায় চেক আপ করার জন্য। গিয়ে ঠিক রায়ানের পাশে বসে। সুমো না পারছে সহ্য করতে আর না পারছে কিছু বলতে, শুধু দাঁতে দাঁত চেপে দেখে যাচ্ছে। সবচেয়ে বেশি রাগ হচ্ছে রায়ানের উপর। মেয়েটা না হয়েই বসেছে, উনি কি উঠে যেতে পারছে না? মেয়ে মানুষের সাথে ঘেঁষে বসতে খুব ভালো লাগে। প্রায় অনেকক্ষণ পর সিমরান সুমোর চেক আপ শেষ করে রায়ানের সাথে প্রেগনেন্সি নিয়ে কিছু দরকারি কথা বলে। কথা বলছে ভালো কথা, কিন্তু তাদের দূরত্ব বেশি না। সুমো রাগের ফলে কান্না করে দেয়। রায়ান সিমরানকে বিদায় জানিয়ে বাইরে দরজা লাগিয়ে সুমোর কাছে চলে যায়। রায়ান সুমোকে হাসি মুখে বলে, তোমাকে আরো বেশি সতর্ক হতে হবে সোনা। সুমো কিছু না বলে ধীরে ধীরে গিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। রায়ান সুমোর কাণ্ড দেখে কপাল কুঁচকে বলে, তুমি দরজা লাগাচ্ছ কেন? সুমো রায়ানের কথার কোনো উত্তর না দিয়ে কটমট চোখে রায়ানের দিকে অগ্রসর হতে থাকে। এভাবে আগাচ্ছ কেন? দেখো সোনা, তুমি অসুস্থ, তাই এসব করা যাবে না। ফলে আমাদের বেবির সমস্যা হতে পারে, তাই এখন কিছু করা যাবে না। আমি সাধু পুরুষ। সুমো দাঁত কিরমিরিয়ে বলে, বন্ড সাধু, তাই না? এরপর পেছন থেকে লাঠি বের করে সুমোর হাতে লাঠি দেখে রায়ান ভরকে যায়। কি করতে চাচ্ছে এমি? হাতে লাঠি নিয়েছে কেন? এমি কি কোনোভাবে আমাকে মারতে চাচ্ছে? কিন্তু কেন? সুমো রায়ানের সামনে সে লাঠি দিয়ে বাড়ি দিতে যাবে, অমনি রায়ান বিছানায় উঠে পড়ে। মেয়ে দেখলে ঘেঁষে বসতে ইচ্ছে করে, তাই না? তাদের সাথে হেসে হেসে কথা বলতে ইচ্ছে করে। আমি আজ আপনার সব ভীমরতি বের করছি। ভণ্ড সাধু, সবাই জানে একদম নম্র ভদ্র, কিন্তু আপনি যে কি সেটা আমিই জানি। ওই বউ, ওভাবে বলো না। আমি তো ওই মেয়েকে চিনিও না। মানবতার খাতির একটু কথা বলেছি, কিন্তু সবটা তোমাকেই ঘিরে। সুমো রায়ানের দিকে বালিশ ছুঁড়ে দিয়ে বলে, কথা বলতে কখনো নিষেধ করেছি আমি, কিন্তু এইভাবে ঘেঁষে ঘেঁষে কথা বলার কি আছে? সি বউ, এসব বলে না। তোমাকে ছাড়া আমি কোনোদিন দ্বিতীয় নারীকে স্পর্শও করিনি। তোমাকে ছাড়া অন্য কাউকে ছুঁইনি পর্যন্ত। আমি খেয়াল করিনি, বিশ্বাস করো। তোমার হাতেই লাঠিটা ফেলে দাও। সুমো ক্ষেপে রায়ানের কাছে গিয়ে বলে, ফেলবো না এই লাঠি।
আপনার পিঠে ভাঙবো, যাতে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে আগে আমার কথা মনে হয়। এই বলে সুমু রায়ানকে বাড়ি দিতে যাবে, অমনি রায়ান সুমুর হাতটা খপ করে ধরে ফেলে। এরপর সুমুকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এই রায়ান শুধু এক কাঁদুনিতেই আসক্ত। হাজারো নারী দিয়ে কি হবে? যদি তার মন, দৃষ্টি, ভাবনা একজনের দিকে থাকে তাহলে শত নারী আসুক, কিন্তু এই মন পর্যন্ত ছুঁতে পারবে না, কারণ এই মনকে তো আমার ও দখল করে নিয়েছে। রায়ানের এই সামান্য সান্ত্বনার বাণী আর ভালোবাসার উক্তি সুমুর জীবনের সবচেয়ে প্রশান্তির কারণ। রাগ যেন মিলিয়ে যায় নিমিষেই। রায়ানকে আলতোভাবে জড়িয়ে ধরে। রায়ানও মুচকি হাসি দিয়ে সুমুকে নিজের সাথে আগলে নেয়। আহিয়া ইয়াজকে নিজের সাথে নিয়ে রুমে চলে যায়। ইয়ানা বাবুর সমস্ত কাপড় গোছাচ্ছিল। একটা বাচ্চার এত কাপড় থাকতে হয় সেটা অগ্নি চৌধুরী ছেলেকে না দেখলে কোনোদিন জানতাম না। এ লোক পারে না পুরো মার্কেট তুলে নিয়ে আসে। এটুকু একটা বাচ্চার এত কাপড়ের কি প্রয়োজন? নিজে যেমন একসাথে দ্বিতীয়বার পয় না, তেমনি আমার ছেলেকেও এমনটা বানাতে চাইছে, কিন্তু আমি তো এমন হতে দিব না। এত উচ্চবিলাসী বানাবো না, একদম আমার মতো করে মানুষ করব, যাতে কোনো সময় টাকার অহংকার না করে, গরিবকে অসম্মান নয় মর্যাদা দিতে পারে, বাইরের দুনিয়া সম্পর্কে যাতে ধারণা থাকে, বাবার এই বিশাল সাম্রাজ্য যাতে তাকে কোনোদিন আলোর পথ বন্ধ না করে। ইয়ানা কাপড় গুছে বিছানায় বসতেই আহিয়া রুমে ঢুকে, আর ইয়াজ মৃদুস্বরে কান্না করছে। বৌমনি, সবাই তো কান্না করছে, মনে হচ্ছে খিদে পেয়েছে, খাইয়ে দাও। হ্যাঁ, ইয়ানা আহিয়ার কোল থেকে ইয়াজকে কোলে নিয়ে নেয়, এরপর নরম টাওয়াল দিয়ে ভালো করে মুড়িয়ে নেয়, কারণ রুমে এসি চলছে। ইয়ানা ইয়াজকে খাবার দিয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলে, আহিয়া কি হয়েছে বলো তো? ইদানিং তোমার মনে বিষণ্ণতার ছাপ, কি হয়েছে? কেউ কিছু বলেছে? আহিয়া মেয়েকে হাসি দিয়ে বলে, কি কি বলো বৌমনি, কি হবে? আমি তো একদম ঠিক আছি। ইয়ানা আহিয়ার দিকে কপাল কুঁচকে বলে, সব ঠিক থাকলে তোমার মুখে এমন ভয়ের ছাপ কেন? আর এইভাবে তোতলাচ্ছ কেন? ভুলে যেও না আমি তোমার বৌমনি, কম বোন হই। কি হয়েছে বলো আমাকে। ইয়ানার কথা শুনে আহিয়ার চোখে পানি চলে আসে। বলে কি ঠিক হবে? সবে কি ভাববে যে আহিয়া তুই প্রেম কি বুঝে গিয়েছিস? কিন্তু বৌমনি তো আমাকে সব বিপদে সাহায্য করে, তাহলে বৌমনিকে বলে সমস্যা কোথায়? কি হলো? তোমার চোখে পানি কেন? আহিয়া প্লিজ বলো আমায় কি হয়েছে। আহিয়া ইয়ানার দিকে তাকিয়ে বলে, বৌমনি, তোমাকে একটা কথা বলি, কাউকে বলবে না তো? প্রমিস বলবো না। বৌমনি, আমি রোহান ভাইকে ভালোবাসি। আহিয়ার কথা শুনে ইয়ানার চোখ বড় বড় হয়ে যায়, কাপা কাপা কণ্ঠে বলে, কোন রুহান? তোমার ফ্রেন্ড রোহান। খুব ভালোবেসে ফেলেছি বৌমনি, কিন্তু রোহান ভাইয়া আমাকে অ্যাকসেপ্ট করেনি। উনিও আমাকে ভালোবাসে বৌমনি, তবে দাদা ভাইয়ের কারণে আমার ভালোবাসা স্বীকার করেনি। কিন্তু ওনার কণ্ঠে আমার জন্য তীব্রতা দেখেছি, ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমিও খুব ভালোবাসি বৌমনি। আহিয়া কি সব বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? আহান কখনো মেনে নেবে না। তুমি হলে তোমার দাদা ভাইয়ের প্রাণ। আহিয়া কাঁদতে কাঁদতে বলে, কাকে ভালোবাসিস তুই? আর মরে যাওয়ার শখ হয়েছে খুব, তাই না? এমন ভয়ানক কর্কশ কণ্ঠস্বর শুনে আহিয়া আর ইয়ানা ভরকে যায়। ইয়ানা দরজার দিকে তাকাতেই আটকে ওঠে। আহান রাগী দৃষ্টি নিক্ষেপ করে আহিয়ার দিকে তাকিয়ে আছে। আহান আপনি? দাদা ভাই, তুমি? আহান দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলে, চুপ ফাজিল, যদি আর একবারও দাদাভাই বলে ডেকেছিস থাপড়িয়ে মগজ বের করব। এই কার জন্য মরে যেতে চেয়েছিস তুই বিয়াদব? আহানের বিকট ধমক শুনে ইয়াজ দুধ খাওয়া ছেড়ে কান্না করে দেয়। হঠাৎ এমন ধমকে ছেলেটা ভয় কেঁপে ওঠে। এদিকে আহিয়া মাথা নিচু করে কেঁপে ওঠে, সাথে সাথে চোখ দিয়ে ঝরে পড়ে অশ্রুধারা। আহান কোনোদিন আহিয়াকে ধমক দেয়নি, কিন্তু এই প্রথম ধমকে আহিয়ার ছোট দেহখানা ভয় কাঁপতে থাকে, কারণ সে আহানের রাগ সম্পর্কে অবগত। ইয়ানা কি করবে বুঝতে পারছে না। ইয়াজ ভয়ে কান্না করতে থাকে, কিন্তু আহানের এসবে নজর নেই। সে রাগের বশে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আহান আহিয়ার দিকে যেতে নিবে, তখন ইয়ানা সামনে এসে বলে, প্লিজ রাগটাকে শান্ত করুন। আহিয়া মরার কথা বলেনি। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে,
একদম সাফাই গাড়িতে আসবে না, সামনে থেকে সরো। আমিও দেখি ওর কত বড় কলিজা হয়েছে যে মরতে ইচ্ছে করছে। কানের নিচে কয়েকটা পড়লেই ভীমরতি ছুটে যাবে। আহান কি বলছেন? এসব খেয়াল আছে? আপনি আহিয়াকে মারার কথা বলছেন? আহান রেগে বলে। তোমাকে সামনে থেকে সরতে বলছি না? না, আমি সরবো না। আপনি এখন নিজের মধ্যে নেই। আহান ধমক দিয়ে বলে। সামনে থেকে তোকে সরতে বলছি না বিয়াদব? আহিয়া বোন আমার, প্লিজ একটু চোখটা বন্ধ করো। ভুলেও যাতে খুলো না। দেখি যতক্ষণ আমি বলবো না। খুললে কিন্তু আমি কষ্ট পাবো। ইয়ানার কথা শুনে আইয়া সাথে সাথে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলে। ইয়ানা একটা টুলের ওপর দাঁড়িয়ে পড়ে আহানের সামনে। এরপর একটা দুষ্টু হাসি দিয়ে তাকায় আহানের দিকে। আহান কিছু বলতে যাবে তার আগেই ইয়ানা আহানের গোলাপি ঠোঁটটা নিজের দখলে নিয়ে নেয়। ইয়াজ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে, কিন্তু মজার বিষয় হলো ছেলেটা কিছুই বুঝতে পারছে না। ইয়ানা ঠোঁটের স্পর্শ পেতেই আহান অবাক হয়ে যায়। এরপর মুচকি হাসি দিয়ে ইয়ানাকে নিজের সাথে আরও চেপে ধরে। আহানের হাত ইয়ানার পিঠ পর্যন্ত ঠেকেছে। আহান ইয়ানার স্বেচ্ছায় কাছে পাওয়ার আগ্রহী দ্বিগুণ বেড়ে যায়। ইয়ানা আহানের চুমুর গতির সাথে না পেরে উঠে ছটফট শুরু করে দেয়, কিন্তু অগ্নি চৌধুরী তো অগ্নি চৌধুরী, ও কখনো ছেড়ে দিয়েছে যে আজ ছেড়ে দিবে? আহান ইয়ানার ঠোঁট আরও শক্ত করে আঁকড়ে ধরে। 5 মিনিটের মধ্যেই আহান ইয়ানাকে ছেড়ে দেয়। ছাড়া পেতেই ইয়ানা ছোট টোল থেকে নেমে বড় বড় শ্বাস নেয়। আল্লাহ, কেউ স্বেচ্ছায় সিংহের গুহায় পা দেয়? আহিয়ার কথা মাথায় আসতেই ইয়ানা চমকে ওঠে। কিছু দেখে ফেলেন না তো? ইয়ানা আহিয়ার দিকে তাকাতে দেখতে পাই আহিয়া এখনও চোখ বন্ধ করে রেখেছে। ইয়ানা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আহিয়া বোন আমার, এখন রুমে যাও। বৌমনিও আসছি কিছু সময়ের ব্যবধানে। ইয়ানার আদেশ পাওয়া মাত্রই আহিয়া আহানের রুম ত্যাগ করে। আহিয়া যাওয়া মাত্রই ইয়ানা আহানের দিকে রেগে তাকায়, এরপর কটমট চোখে বলে, অসভ্য। আহান ইয়ানার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ইয়ানার কাছে এই হাসিটা সবচেয়ে সুন্দর, কিন্তু এই মুহূর্তে আবেগের চেয়ে বেশি রাগ হচ্ছে। এভাবে হাসছেন কেন? আর নিজের ঠোঁট কামড়ে ধরে ইয়ানার 2 বাহুতে নিজের 2 হাত রেখে বলে, তোমার ছেলের দিকে তাকাও, দেখো কি সুন্দরভাবে তাকিয়ে বাবা মায়ের রোমান্স দেখছে। তার মাম্মাম কতটা রোমান্টিক তা জেনে গেল। তার বাবাকে কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসে। ইয়ানা আহানের হাত সরিয়ে দিয়ে বলে, নির্লজ্জ ছেলে, দেখেছে এ আবার গর্ব করে বলছে। নির্লজ্জতার কি আছে? তুমি নিজে সব কিছু করেছো, আমার ছেলে দেখলে তো ভালো। হ্যাঁ, আর আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন। আমি সরে আসতাম, কিন্তু আপনি আমাকে এইভাবে আটকে রাখলেন কেন? আহিয়া দেখলে কি হতো? আহিয়ার দিকে দৃষ্টি আমার ছিল জান। ও একবার যেহেতু বলেছে চোখ খুলবে না, তাহলে তুমি না বলা পর্যন্ত জীবনেও খুলতো না। আমি তো আমার বোনকে চিনি। আহান, আজ মেয়েটা খুব কষ্ট পেয়েছে। হুট করে এইভাবে বকাবকি করার মানে হয়? আপনি কখনো ওকে বকা দেননি, নিশ্চয় এখন কান্না করছে। আপনি গিয়ে সরি বলে আসবেন, না হলে আজ আমি আর ইয়াজ আপনাকে আমাদের সাথে জায়গা দিব না। ও প্রেমের সম্পর্ক কি জানে, কি বোঝে? 2 দিনের আবেগ কয়দিন পরে শেষ। সাময়িকের আবেগের জন্য ও মরে যাওয়ার কথা বলবে? ও কি জানে না ও আমার জন্য কি? তাহলে কিভাবে বলল? গায়ে যে হাত তুলিনি এটা ওর ভাগ্য। আর ও কাকে পছন্দ করে? হঠাৎ করে আহানের অবয় পাল্টাতে থাকে। ইয়ানা আহানের প্রশ্নে ভরকে যায়। জানি না। আহান ইয়ানার মিথ্যা কথা শুনে ধমক দিয়ে বলে, মিথ্যে বললে থাপড়াবো ফাজিল। তোমার কি মনে হয় আমি নাম জানতে পারবো না? তখন কিন্তু তোমার অবস্থা খারাপ করব। তাই এখন সত্যিটা বলো। ইয়ানা আহানের ধমক খেয়ে ভয়ে ভয়ে বলে, রুহান। ইয়ানার মুখে রুহান নাম শুনে আহান কপাল কুঁচকে নেয়। ইয়ানা আহানের ভাবভঙ্গি বুঝতে পারল না, রেগে আছে নাকি শান্ত। বিশ্বাস করুন রুহান খুব ভালো একটা ছেলে। তো তো মানে আহিয়ার রুহানকে ভালোবাসে। আপনি মেনে নিন, আর সঠিক বয়স হলে বিয়ে দিয়ে দিব। আহান বিরক্তি নিয়ে ইয়ানার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বিয়ে কি ছেলে খেলা? যার সাথে ইচ্ছা দিয়ে দিব। রোহান ভালো ছেলে আমিও জানি, কিন্তু রোহান এখনও পড়াশোনা করে। এইসব ভীমরতি 2 দিন পর এমনি চলে যাবে। কয়েকদিনের আবেগ মাত্র, কিন্তু ওর সামান্য আবেগে তো আর ওর জীবন ধ্বংস করতে পারি না। ইয়ানা আহানের কথা শুনে
তাচ্ছিলর হাসি দিয়ে বলে, আজ একটা কথা বলতে ইচ্ছে করছে জানেন তো। রুহান একটা শিক্ষিত নম্র ভদ্র ছেলে, তবু ওর সাথে সম্পর্ক মেনে নিতে কত আপত্তি। কারণ আহিয়া আপনার বোন, ভাই হয়ে বোনের জন্য ভালোবাসা থাকবে স্বাভাবিক। আমিও আহিয়াকে খুব ভালোবাসি, কারণ সে মেয়েটাই খুব মিষ্টি। কিন্তু আসাদ হোসেনের মেয়ে ইনায়া বিনতে আসাদও কারোর বোন ছিল বা কারোর মেয়ে। তাকে যখন একজন মাফিয়া ডন পুরো ফ্যামিলিকে জিম্মি করে জোর করে বিয়ে করেছিল, তখন হয়তো সে ভুলে গিয়েছিল মেয়েটাও কারোর বোন। কিন্তু আজ যখন বোনের বিষয় হচ্ছে, তখন তখন 100 বার ভাবতে হচ্ছে। আর ও বুঝতে পারতো, বুঝতে পারতো যদি তার ছেলে না হয়ে মেয়ে হতো, তখন হয়তো বুঝতে পারতো একটা মেয়ে তার পরিবারের জন্য কি। তাকে বিয়ে করে এনে পরিবার থেকে বিচ্ছেদ করলে ঠিক কতটা যন্ত্রণা হয়, তার পরিবার কতটা ছটফট করে তাদের মেয়ের জন্য। বাবা হলে একটা মেয়ের জন্য কতটা কষ্ট হয়, আমার বাবারও হয়েছিল। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে ঠান্ডা গলায় বলে, আমার মেয়ে হলে আমি আমার মেয়েকে প্রোটেক্ট করার জন্য আছি, কিন্তু তোমার বাবা তখন আসেনি। উনি তোমাকে এসে নিয়ে যেত, আমি তো আর বারণ করিনি, কিন্তু আমাকে হারিয়ে তোমার অবধি পৌঁছাতে হতো। এখন কি চাও তুমি কি আমার সাথে খুশি নও? যেখানেই যাও আমার ছেলেকে যাতে আমার বড়ির বাহিরে নিতে না দেখি। ইয়ানা আহানের কথা শুনে অবাক হয়ে তাকায়। ও তো আহানকে একটু বোঝানোর জন্য এই কথাগুলো বলেছে, তখন সে কোনো পরিস্থিতিতে ছিল। কোথায় যাব আমি? আর আমার ছেলেকে কোথায় রেখে যাব? তুমি জানো আমি কিভাবে বলবো আমার ছেলেকে আমার কাছে রেখে যাবে? মানে আপনি বলতে চাচ্ছেন আমি বাড়ি থেকে চলে যাই আর ইয়াজকে আপনার কাছে রেখে যাই, তাই তো? আহান মোবাইল স্ক্রল করতে করতে উত্তর দেয়। ইয়ানা রেগে আর কিছু বলে না, তাকে যাওয়ার কথা বলেছে তাই না? ঠিক আছে, আমিও চলে যাব, তবে ছেলেকে তো জীবনও রেখে যাব না। সকাল হোক শুধু। ইয়ানার আগে দুঃখে ইয়াজকে নিয়ে বারান্দায় যেতে নিবে। তখনও আহান ইয়ানাকে ধমক দিয়ে বলে, বারান্দায় যাবে ভালো কথা, এই রাতে ওকে নিয়ে যাচ্ছ কেন ইডিয়েট? ইয়ানা ভুলে গিয়েছিল এখন যে রাত, তাই ইয়াজকে বিছানায় সুন্দর করে শুয়ে দিয়ে বারান্দায় চলে যায়। ইয়ানা চলে যেতেই আহান ইউভিকে ফোন দেয়। ইয়ানাকে তো রুম থেকে বের করলাম, এখন বুঝবো কিভাবে কোনো ভয়েস ক্যামেরা লাগানো আছে কিনা। আহান ইউভির কথা মতো সমস্ত রুম চেক করে, তারপর এক পর্যায়ে সে তার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যায়। পেয়েছি, এখন শুধু জানা দরকার কোন ইলেকট্রিশিয়ান এসেছিল আমাদের বাড়িতে। এত গার্ড নজর এড়িয়ে কোনো সামান্য মানুষ আসা সম্ভব না। এমন কেউ এসেছে যার চতুরতা সম্পর্কে ধারণা আছে। আমি 90% শিওর সাহিল এসেছিল, আর মাত্র 1 সপ্তাহ, এরপরে এদের কাহিনী শেষ। কিন্তু তুই বুঝলি কিভাবে রুমে ভয়েস ক্যামেরা লাগানো? আহান বাঁকা হাসি দিয়ে বলে, শব্দ আসছিল একটা যখন আমি আহিয়ার সাথে কথা বলি। শব্দটা কানে আসলে প্রথমে বুঝতে পারিনি কিসের শব্দ, কিন্তু কিছু সময়ের ব্যবধানে বুঝতে পেরেছি। বোঝার পর সাথে সাথে তোকে SMS করলাম। কি চিন্তা ভাবনা তোর ব্রো? ক্যামেরা নষ্ট করে দিয়েছি, এখন ফোন কাট। আমার বউ রেগে আছে, এই কাজের জন্য ইয়ানাকে চলে যাওয়ার কথা বলেছি, এখন রাগ করে বারান্দায় চলে গিয়েছে। এই মেয়ে কোনোদিন আমাকে বুঝতেই পারিনি। জীবন চলে যাবে কিন্তু ওকে কোনোদিন ছাড়তে পারবো না। সেটা কি কোনোদিন বুঝবে না? ইভি আহানের কথা শুনে হাসি দিয়ে বলে, তোকে বুঝে দেখাই তো, সব কিছু মনে নিয়ে সংসার করছি, এখন যা মেয়েটার রাগ ভাঙিয়ে আয়। আহান ইউভির সাথে কথা বলা শেষ করে ইয়ানার দিকে অগ্রসর হয়। আহান ইয়াজের দিকে এক নজর তাকায়। ছেলেটা এখন গভীর ঘুমে আচ্ছন্ন, খিদে না পাওয়া অব্দি এখন উঠবে না। আহান গিয়ে ঠিক ইয়ানার পিছনে গিয়ে দাঁড়ায়। ইয়ানা কারোর অস্তিত্ব টের পেয়ে ওইখান থেকে সরে আসতে নেয়, কিন্তু আহানের শক্ত হাতের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। ছাড়ুন আমাকে। ইয়ানার কান্নার ফলে গলা কাঁপছে। আহান ইয়ানার অভিমানী মুখটির দিকে তাকিয়ে বলে, অভিমান করেছো? ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, অভিমান করব কেন আপনার ওপর? সবার ওপর অভিমান করা যায়, যে অভিমানের মর্ম বোঝে। সবার ওপর অভিমান করা যায় না, যে অভিমানের মর্ম বোঝে শুধু তার উপরেই অভিমান করা উচিত। এমনিতে কাল সকালে তো চলেই যাবে,
তাহলে এখন মান অভিমানের কথা আসছে কোথা থেকে? চলে যাবে, কিন্তু একবারও ভেবেছো তোমার ছেলের বাবা কিভাবে থাকবে তার অনুভবের শেহজাদিকে ছাড়া? তার জন্য কষ্ট হবে না তোমার? ইয়ানা আহানের কথা শুনে থমকে যায়। আমি কি করে বলবো? আমি কি করে বলবো? সে নিজেই তো বলেছে আমি যাতে চলে যাই। সে বললেই চলে যেতে হবে? নিজের ভালোবাসার জন্যেই তাকে বলতে পারলে না আমি থাকবো? দেখি আপনি কিভাবে আমাকে এই বাড়ি থেকে বের করেন। যেখানে দাম নেই সেখানে অধিকার দেখে কি লাভ? যদি বলি ইয়ানা ছাড়া আহান অসম্পূর্ণ, তাহলে ও কি থাকবে না? ইয়ানা আহানের কথা শুনে শুধু কাঁদতে থাকে। এরপর আহানকে রেখে রুমের ভিতরে যেতে নিবে, তখন এক মিষ্টি সুর শুনে থমকে যায়। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। কোথায় কোথায় সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি। আহান কয়েক লাইন গানের কলি শেষ করে ইয়ানার কাছে এসে দাঁড়ায়। ইয়ানা মোহিত হয়ে আহানের দিকে তাকিয়ে থাকে। এইভাবে তাকিয়ে আছো যে? আপনি গানও গাইতে পারেন? কি সুন্দর আপনার কণ্ঠস্বর, পুরো গানটা গেয়ে শোনান না। আহান ইয়ানার কপালে আলতো চুমু খেয়ে বলে, আগে বন্ধুদের জোড়াজড়িতে একটু একটু গাইতাম, পরে আর কোনোদিন গান গাওয়া হয়নি। অন্যদিন গেয়ে শোনাবো। এখন রাগ কমেছে আপনার? ইয়ানা একটা মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে ফেলে। আর ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকায়। আজ ইয়ানা শাড়ি পরেছে। এতক্ষণ এসবের চাপে তো খেয়ালই করিনি, সেই জন্য ও তো ভাবছি আজ মেয়েটাকে এত আবেদনময়ী লাগছে কেন, কিন্তু হঠাৎ শাড়ি পরেছে কেন? তুমি হঠাৎ শাড়ি পরেছ কেন? এই দুপুরে দাদুমণির এক আত্মীয় এসেছিল ইয়াজকে দেখার জন্য, তখন পড়েছিলাম এই আর কি। ও, তবে আমি যে রাগ ভাঙালাম তার জন্য আমার একটা জিনিস চাই, চাইলে দিবেন তো? কি? আপনাকে। ইয়ানা আহানের কথা শুনে লজ্জে মাথা নিচু করে ফেলে। আগে আহিয়ার সাথে কথা বলে আসুন, মেয়েটা না হলে সারা রাত কান্না করবে। ওকে, তার আগে আমার একটা মেডিসিন নিয়ে নেই। এত সুন্দর করে শাড়ি পরেছেন, আর কিছু দিব না তা তো হয় না। আর ইয়ানার একদম কাছাকাছি এসে দাঁড়ায়। ইয়ানাকে নিজের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট দুবাতে নিবে। এমন সময় এক চিৎকার তাদের কানে ভেসে আসে। আহান দেখে ইয়াজ উঠে গিয়েছে। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, যাও, তোমার ছেলে উঠে গিয়েছে। এত কষ্ট করে দুনিয়াতে আনলাম আমার রোমান্সের 12টা বাজানোর জন্য। ইয়ানা হাসতে হাসতে বলে, একদম ঠিক হয়েছে, আপনাকে একমাত্র আমার ছেলেই ঠিক করতে পারবে। এ বলে ইয়ানা ইয়াজের কাছে চলে যায়। ইয়ানা ইয়াজকে কোলে নিয়ে বলে, তুমি পারবে না তোমার বাবাকে ঠিক করতে? এখন মা ছেলে কি আমার পিছে লাগবে নাকি? ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে। আপনার শার্টটা খুলেন তো। আহান ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলে, তুমি আমাকে শার্ট খোলার কথা কেন বলছো বউ? আমার ছেলে সজাগ হয়ে গিয়েছে, কিছু করলে ছেলে দেখে ফেলবে। আমি একদম ভালো পুরুষ। ইয়ানা বিড়বিড়িয়ে আহানের দিকে তাকায়, এরপর বলে, সব সময় এক লাইন বেশি বোঝেন কেন? আগে শার্টটা খুলুন। আহান ইয়ানার কথা অনুযায়ী শার্ট খুলে ইয়ানা আহানের কাছে এসে চোখ দিয়ে ইশারা করে বলে, এই যে শরীরে এইসব ট্যাটু করেছেন, এসব কি ভালো? ইয়ানার কথা শুনে আহান শার্ট পরে ফেলতে নিবে, তখন ইয়ানা শার্ট আঁকড়ে ধরে বলে, একদম এড়িয়ে যাবেন না। পিঠে ড্রাগনের ট্যাটু, হাতে সিংহের ট্যাটু, সাপ, এইসব প্রাণী আপনার শরীরে কি করছে? মাঝে মাঝে আপনার কাপড়হীন বক্ষে মাথা রাখলে এইসব দেখে আমারই ভয় করতো, এখন ধীরে ধীরে সয়ে গেছে। ইয়াজ বড় হচ্ছে, আপনি কি চান সে এইসব শিক্ষা লাভ করুক? আপনার ছেলে বড় হলে আর চিড়িয়াখানায় যেতে হবে না, বাবার শরীরের দিকে তাকালে সব পশু পাখি দেখতে পেয়ে যাবে। আহান কপাল কুঁচকে বলে, কি করতে পারি এখন? রিমুভ করে দিন। আর ইয়ানার কথা শুনে উঠে পড়ে। শুনবেন না তাই না? শোনার হলে শুনতাম, কিন্তু তোমার কথাটা তো শোনার মতো না। এখন আমি আহিয়ার রুম থেকে আসছি। যাবেন ভালো কথা, একটা ধমক যদি দেন তাহলে খবর আছে। আহান ইয়ানার কথা শুনে মেকি হাসি দিয়ে বলে, তুমি আর ইয়াদ যেমন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তেমনি আহিয়া ও আমার জীবনের আরেক সম্পদ। আমি ওকে কখনো ধমক তো দূরের কথা, উচ্চস্বরে কথাও বলিনি। কাকা কাকিয়া মারা যাওয়ার পর আহিয়া ছিল আমার বেঁচে থাকার অবলম্বন।
আহিয়া কাকা কাকিয়ার একমাত্র সম্পদ, তাকে আমি কি করে কষ্ট দেই? সত্যি কথা বলবো আহান, আপনাকে আজও আমি চিনে উঠতে পারিনি। আহিয়া আপনার কাজিন হয়, কিন্তু আপনি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। আপনার ভালোবাসার চাদরে আচ্ছাদিত হয়ে আহিয়া বুঝতেই পারেনি আপনি ওর নিজের ভাই নয়, কাজিন হন। তবুও কত ভালোবাসেন ওকে আপনি আপনি ইয়ানা আর কিছু বলতে পারল না। ভাঙ্গা কিছু শব্দ পেয়ে আহান আর ইয়ানা দরজার দিকে তাকায়। আহিয়া অশ্রু নয়নে তাদের দিকে তাকিয়ে আছে। মেঝেতে পড়ে আছে পানির বোতল, কাচের হওয়ার কারণে ভেঙে গিয়েছে। তার মানে আহিয়া পানি নিয়ে এসেছিল রুমে। আহিয়া তাহলে সব কিছু শুনে ফেলেছে। ইয়ানা ইয়াজকে কোল থেকে বিছানায় শুয়ে দিয়ে আহিয়ার দিকে এগিয়ে বলে, আহিয়া বোন আমার, শোনো আমার কথা। ইয়ানার কথা শেষ না হতে আহিয়া দৌড়ে নিজের রুমে চলে যায়। আহিয়ার এভাবে চলে যাওয়াতে আহান উচ্চস্বরে ডাক দিয়ে বলে, ভিতর থেকে রুমের দরজা লাগালে তোর খবর আছে। ইয়ানা আহানের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এমন একটা পরিস্থিতিতে ধমক ছাড়া কি আর কিছু বলতে পারেন না? আগে গিয়ে মেয়েটাকে সামলান, এখন ওর সবচেয়ে বেশি আপনাকে প্রয়োজন। আন ইয়ানার কথা শুনে আহিয়া রুমের সামনে চলে যায়, কিন্তু আহান যেতে যেতে আইয়া অনেক আগেই ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। দরজা খুল আহিয়া। আহিয়া বোন আমার, এমন করে দরজা লাগিয়ে বসে থাকে না, প্লিজ দরজাটা খোলো। প্রায় অনেকক্ষণ ডাকাডাকির পর ও যখন কোনো সারা শব্দ পায় না, তখন তাদের মনে এক অজানা ভয় বাসা বাঁধে। তাদের ডাকাডাকির ফলে দাদুমণিও চলে এসেছে। সাজিদ চৌধুরী বর্তমানে দেশের বাহিরে আছেন, কয়েক মাস পর ফিরবেন। দূরে সর, সবাই দরজা ভাঙে, ভিতরে ঢুকতে হবে। বেয়াদবটা দরজা খুলবে না, সামনে শুধু পাই দরজা লাগানো বের করছি। এত মায়া ভালোবাসা দিয়ে বড় না করে আগেই মেরে ফেলা উচিত ছিল, তাহলে এখন আর এইসবের ভয় কাজ করতো না। পাগল হয়ে গিয়েছেন আপনি, কি সব বলছেন? আনের রাগের ফলে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। হারিয়ে ফেলার ভয় আবারও আঁকড়ে ধরে। আন দরজা ভাঙার জন্য উদ্যত হলেই আহিয়া দরজা খুলে দেয়। চোখের সামনে আহিয়াকে দেখে সবে একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। আন রুমে ঢুকেই আহিয়াকে সজোরে এক থাপ্পড় মারে। আহিয়া থাপ্পড় খেয়ে সরে আসতে চায়। আহান শক্ত করে নিজের সাথে চেপে ধরে। আহিয়া আহানের বুকে ফুপিয়ে কেঁদে ওঠে। আহান আহিয়ার মাথায় হাত রেখে বলে, দরজা লাগিয়েছিস কেন তুই? তোর কিছু হয়ে গেলে তোর দাদাভাই কিভাবে থাকবে? বড় হয়ে গিয়েছিস তাই না? আহিয়া কান্না করতে করতে বলে। আহান চোখ মুখ শক্ত করে বলে, আর একবারও যদি এই কথাটা শুনেছি তাহলে অবস্থা খারাপ করব। আমার আব্বু আমাকে দেখতে চাই দাদা ভাই, আমার খুব কষ্ট হচ্ছে দাদা ভাই। আমি শুধু জানি সাজিদ চৌধুরী আমার বাবা, আর কাউকে চাই না। কিন্তু তবুও নিজের জন্মদাত্রী আর জন্মদাতাকে এক নজর দেখতে চাই দাদা ভাই। আহান আহিয়ার চোখের পানি মুছে বলে, দেখাবো, শান্ত হ আগে। ইয়ানা নিজের চোখের পানি মুছে আহিয়ার কাছে গিয়ে দাঁড়ায়। আহিয়া ইয়ানাকে দেখে বলে, তুমি আমাকে বলেছিলে না বৌমণি, আহিয়া জীবনে অনেক কিছুর সম্মুখীন হবে, কিন্তু ভেঙে পড়বে না। আজ আমি ভেঙে পড়িনি বৌমণি। আমি আজ জীবনের সবচেয়ে কঠিন সত্যের সম্মুখীন হয়েছি, কিন্তু আমি এই কঠিন সত্যের সাথে হেরে যাইনি, কারণ আমি অগ্নি চৌধুরীর বোন। ভেঙে পড়া আমাকে শোভা পায় না, আমাকে সত্যের মোকাবেলা করতে হবে। আমি তাই করছি বৌমণি। আহিয়া কথা বলতে গিয়ে হেসকি উঠে গিয়েছে। ইয়ানা আহিয়াকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার শক্তিশালী বোন, কখনো ভেঙে পড়া যাবে না। যতই সত্যের সম্মুখীন হও না কেন, এইবার লক্ষ্মী মেয়ের মতো কান্না থামাও। থামছে না তো, কি করব? ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, এসে শুয়ে পড়ো আর নিজের পরিবারের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকো। দেখবে কোনো কষ্টকর কিছু অনুভব হবে না। ইয়ানা ইশারা দিয়ে দাদুমণি আর আহানকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। ইয়ানার ইশারা পেয়ে তারা আর কিছু না ভেবে রুম ত্যাগ করে। ইয়ানা আহিয়াকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর এইটা সেটা বলছে। একসময় আহিয়ার কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারে ঘুমিয়ে পড়েছে। ইয়ানা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এ মেয়েটা আজ যে সত্যের সম্মুখীন হয়েছে তা খুব বেদনাদায়ক। ইয়ানা আহিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে যায়। দেখে আহান ইয়াজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। ইয়ানা রুমের সামনে কাজ দেখতে পেয়ে এগুলো এক সাইড করে রাখে। আন ইয়ানা শব্দ পেয়ে অধৈর্য গলায় বলে, আহিয়া ঘুমিয়েছে, আর কোনো কান্নাকাটি করেনি? শান্ত হন, ঘুমিয়ে পড়েছে।
আহান একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আয়াজের পাশে গিয়ে শুয়ে পড়ে। ইয়ানা আহানের দিকে ঝুঁকে বলে, এইভাবে অশান্ত হবেন না প্লিজ, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ইয়ানার কথা শুনে আহান ইয়ানার দিকে তাকায়। আহানের চোখ অসম্ভব লাল। ইয়ানা সরে আসতে চাইলে আহান হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এসে ঠোঁট ডুবিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে ইয়ানা ভরকে যায়, তবে কিছু সময়ের ব্যবধানে নিজেকে স্বাভাবিক করে নেয়। আহানের উন্মাদনা আরও বৃদ্ধি পায়। ইয়ানা আহানের উন্মাদনা সহ্য করতে না পেরে চুপ করে থাকে। কিছু ভালোবাসার ছোঁয়া না হয় কষ্টকর হোক। ইয়ানার আহান হারিয়ে গেল অন্য এক জগতে। ল্যাম্পপোস্টের আলোতে শুধু দুটি অবয়ব দেখা যাচ্ছে। ভালোবাসার মানুষটার ব্যক্তিত্ব যতই ভয়ানক হোক না কেন, দিন শেষে তার প্রিয় মানুষটির কাছেই ফিরতে হয়। সকালে সোনালি আবার মুখে পড়তেই ইয়াজ নিভু নিভু নেত্রে মেলে নিজের মাম্মামকে খুঁজতে থাকে। ইয়ানাকে না পেয়ে ঠোঁট ভেঙে কান্না করে ওঠে। ছেলের কান্না শুনে ইয়ানা ওয়াশরুম থেকে তাড়াতাড়ি করে চলে আসে। দেখে ইয়াজ হাত পা ছিটিয়ে কান্না করে আসছে। ইয়ানা মুচকি হাসি দিয়ে ইয়াজকে আলতো করে কোলে তুলে নেয়। মায়ের কাছে যেতেই ইয়ানার শরীরে মুখ ঘেঁষতে থাকে। ইয়ানা ছেলের কাণ্ড দেখে মুচকি হাসি দিয়ে বলে, এখন তো খাওয়াতে পারবো না, আব্বু মাম্মাম মাত্র শাওয়ার নিয়ে এসেছি। এখন তোমার কাঙ্ক্ষিত খাবার দিলে ঠান্ডা লেগে যেতে পারে, আর একটু অপেক্ষা করো। কিন্তু বাচ্চা মানুষ কি আর ভাষা বুঝে? ইয়াজ একাধারে কান্না করতে থাকে। ইয়াজের কান্নার শব্দ শুনে আহান ঘুম থেকে উঠে পড়ে। শাও নিয়ে মাত্রই শুয়েছিল। আহান ইয়াজের কান্না দেখে কপাল কুঁচকে বলে, কান্না করছে কেন এইভাবে? আপনার ছেলের খিদে পেয়েছে তাই কান্না করছে। তাহলে খাওয়াচ্ছ না কেন? এইভাবে কান্না করাচ্ছ কেন ওকে? ইয়ানা হতাশ হয়ে বলে, আমি মাত্র শাওয়ার নিয়ে এসেছি, খাওয়াবো কিভাবে, ঠান্ডা লেগে যেতে পারে। আহান দাঁত কিরমিরিয়ে বলে, তুমি জানতে না ওর এই সময় খিদে পায়? তাহলে শাওয়ার নেওয়ার আগে খাইয়ে গেলে না কেন? আপনার ছেলে ঘুমে বুঁদ হয়েছিল, জানতাম নাকি এখন ওই উঠে যাবে। আনার কিছু না বলে ইয়ানার থেকে ইয়াজকে নিয়ে বেলকনিতে চলে যায়। ছেলেটা এখনও কান্না করছে। আন এইটা সেটা বলে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কান্না থামছে না। থামবে কিভাবে? বাচ্চারা কি খিদে জ্বালা সহ্য করতে পারে নাকি? আনের এবার প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে ইয়ানাকে দুইটা থাপ্পড় বসাতে। আন বেলকনি থেকে রুমে গিয়ে ইয়ানার উদ্দেশ্যে বলে, এক্ষুনি ওর কান্না থামাও। শাওয়ার নিয়েছো, সমস্যা নেই, কিছু হবে না। ও কতটুকু আগে খেয়েছিল? ইয়ানা আমতা আমতা করে বলে, হয়ে গেছে প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার মতো। আন দাঁতে দাঁত চেপে বলে, যেখানে বাচ্চাদের 10 থেকে 20 মিনিট পর খাওয়াতে হয়, সেখানে 40 মিনিটের বেশি হয়ে গেছে। সেখানে কাঁদবে না তো কি করবে? ইডিয়েট, তাড়াতাড়ি ওকে খাওয়াও। ইয়ানা ইয়াজকে কোলে নিয়ে বিসমিল্লাহ বলে খাবার দিয়ে দেয়। কিন্তু উনি তো কান্না করে উঠছে, এত সহজে খাবার মুখে তুলবে নাকি? একাধারে কান্না করেই যাচ্ছে, কিছুতেই মুখে তুলছে না। উনি হলেন মাফিয়া ডন অগ্নি চৌধুরী ছেলে। রাগ না থাকলে কি করে হয়? রাগ আর জেদ না থাকলে তো আভিজাত্য চলবে না। ইয়ানা হতাশ হয়ে আনের উদ্দেশ্যে বলে, ও তো খাবার মুখেই তুলছে না, খাওয়াবো কিভাবে? ইয়ানার কথা শুনে আন ইয়ানার দিকে তাকায়। সে ল্যাপটপে কাজ করছিল। আন তাকাতে ইয়ানা ঠোঁট উল্টে বলে, খাচ্ছে না। আন ল্যাপটপ বিভানে রেখে ইয়ানা আর ইয়াজের কাছে যায়। এরপর মেঝেতে হাঁটু ভাঁজ করে মুখোমুখি বসে। আন ইয়াজের গালে চুমু খেয়ে বলে, মাম্মামকে কষ্ট কেন দিচ্ছ তুমি বাবা? কান্না করা ভালো ছেলেদের লক্ষণ না। আন এইটা সেটা বলে নিজের হাত ইয়াজের মুখে খাবার দিয়ে দেয়। একসময় ছেলেটাও ঠান্ডা হয়ে যায়। আনের হাতে স্পর্শ পেতেই ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইয়াজকে খেতে দেখে আন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়ানার দিকে তাকাতে দেখে লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ইয়ানা লজ্জার কারণ বুঝতে পেরে আহান মুচকি হাসি দিয়ে বলে, এত লজ্জার কি আছে? 2 বাচ্চার মা হয়েছে, এখন লজ্জা পাওয়াটা শোভা পায় না। ইয়ানা কটমট চোখে আহানের দিকে তাকায়। তোমার ছেলের কান্না থেমে গেছে বেগম সাহেবা। ধন্যবাদ দেওয়ার বদলে রেগে যাচ্ছ। এখন আমি না থাকলে মা ছেলে দুইজনে মিলে কান্না করতে। যে এমন তার ছেলে ঠিক কেমন? এতক্ষণ আমি বলছিলাম কিছু হয়নি, আর যখন বাবা বলেছে অমনি ছেলের কান্না শেষ, বাহ, এই দিন দেখার জন্য জন্ম দিয়েছিলাম। ইয়ানা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? তুমি ঠিক আগেকার মায়েদের মতো হয়ে যাচ্ছ। তারা বলতো ঠিক তোমার মতো এইসব বলতো। তুমি
যেগুলো সবসময় বলো এই দিন দেখার জন্ম দিয়েছিলাম একদম ঠিক বাপের মতো হয়েছে। আর ও অনেক কিছু বলো, কিন্তু সেগুলো এখন মনে পড়ছে না। ইয়ানা কপাল কুঁচকে বলে। মজা করছেন? আহান ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংযত করে বলে। হুম, একদম না। আমার বউকে নিয়ে আমি মজা করতেই পারি না, কিন্তু মাঝে মাঝে বউকে বাচ্চা নিয়ে নাস্তানাবুদ হতে দেখে একটু হাসি পাই, এই আর কি। করে নিন যত খুশি মজা, মা হলে বুঝতেন। কেন? তোমাকে আমি সাহায্য করি না? না করছি নাকি? কিন্তু আজ আপনি জিমে গেলেন না যে? আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই অফিস আর জিম দুইটাই বন্ধ। বাড়িতে আপনার আবার কি কাজ? বলবো। ইয়াস কি ঘুমিয়ে পড়েছে? আপনার কি মনে হয় এখন ঘুমাবে? এখন যদি চাঁদে গিয়েও ভ্রমণ করিয়ে আনি, জীবনেও ঘুমাবে না 10টার আগে। আহান মুচকি হাসি দিয়ে বলে। ইয়াসকে দোলনায় শুয়ে দিয়ে আসো। ইয়ানা কপাল কুঁচকে বলে। কেন? তোমাকে আসতে বলেছে, আসবে কিনা সেটা বলো। এত প্রশ্ন করতে বলেছি? ইয়ানা আহানের মৃদু ধমক খেয়ে চুপসে যায়। গিরগিটিরও এত তাড়াতাড়ি রং পাল্টায় না। অগ্নি চৌধুরী যেভাবে নিজের রং পাল্টায়, একজন ব্যক্তির এত রূপ নিয়ে চলে কিভাবে? আমি হলেতেও কবেই ক্লান্ত হয়ে চাঁদের দেশে চলে যাইতাম। ওনার কি একটু ক্লান্ত অনুভব হয় না? ইয়ানা এসব ভেবে আহানের কাছে আসে। এরপর একদম আহানের সামনাসামনি গিয়ে দাঁড়ায়। আহান কাবার্ড থেকে একটা ব্যাগ বের করে। ইয়ানা শুধু আহানের কাণ্ড দেখছে। আহান ইয়ানাকে ঠিক আয়নার সামনে দাঁড় করে। এরপর ইয়ানার সামনে একটা পাকিস্তানি ড্রেস বের করে শরীর ওপর রেখে আহান মুচকি হাসি দিয়ে বলে। পছন্দ হয়েছে? খুব। আহান ইয়ানার পিছন দিয়ে মাথায় চুমু খেয়ে বলে। তাহলে পরে আসো। ওকে। ইয়ানা ড্রেসটা নিয়ে টয়লেট রুমে ঢুকে পড়ে। আহান হাতের ঘড়ি লাগিয়ে ইয়াজকে দোলনা থেকে তুলে নিজের কোলের উপর বসায়। কাপড় থেকে ছোট ছোট 2টা কাপড় বের করে ইয়াজকে বিছানার উপর শুয়ে দেয়। আহান ইয়াজকে দেখে হাত পা ছোড়াছুড়ি করার চেষ্টা চালাচ্ছে। হয়তো কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আহান ইয়াজের ভাবভঙ্গি দেখে বলে। কাপড় কেন পরাচ্ছি তাই তো? আজ তোমাকে আর তোমার মাম্মামকে নিয়ে বাবা লং ড্রাইভে যাবে। ইয়ানা ট্রায়াল রুম থেকে বের হয়ে দেখে আহান ইয়াজকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে। সে কেউ ড্রেস চেঞ্জ করছেন কেন? আমি রাতে ঘুমানোর আগে ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়িয়েছিলাম। তুমি চেঞ্জ করে নিয়েছো? দেখে বলুন কেমন লাগছে। আহান ইয়াজের দিকে তাকিয়ে বলে। সুন্দর। আপনি তো তাকাননি, তাহলে বুঝলেন কিভাবে? এমনি। আহানের এড়িয়ে চলাটা ইয়ানার মোটো পছন্দ হয়নি। ইয়ানা কিছু একটা ভেবে মন খারাপ করে ফেলে। কান্নাও আসছে প্রচুর। বেবি হওয়ার কারণে আমি কি বেশি মোটা হয়ে গিয়েছি আহান? আমাকে কি আর আগের মতো সুন্দর লাগে না? না হলে তাকাচ্ছেন না কেন আমার দিকে? ইয়ানার কান্না মিশ্রিত কথা শুনে আহান অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। ইয়ানার কাছে গিয়ে গালে হাত দিয়ে বলে। এই পাগলি, কান্না করছো কেন? আপনাকে দেখে তো এমনিতে আমি ঠিক থাকতে পারি না। এখন যদি আপনার এই ধ্বংসকারী রূপ দেখি, আমি অগ্নি চৌধুরী কন্ট্রোললেস হয়ে যাব, যেটা এই মুহূর্তে চাচ্ছি না। আজ আমার 2 প্রাণ ভোমরাকে নিয়ে লং ড্রাইভে যাব। আহানের কথা শুনে ইয়ানা অবাক হয়ে বলে। সত্যি? তবে এত অবাক হওয়ার কি আছে? কখনো নিয়ে যাননি তাই। ইয়ানার কথা শুনে আহান একটা মুচকি হাসি দিয়ে বলে। এত অভিযোগ আমার প্রতি তোমার, আর কি কি অভিযোগ আছে শুনি? এই না, আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। শুধু কালো দুনিয়া থেকে সরে আসলেই হবে। তাই কোনো অভিযোগ নেই? কালো দুনিয়া থেকে যদি সরে না আসি তাহলে? তাহলে আর কি হবে? আমার নিয়তি ভেবে মেনে নিব। মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব তাকে যাতে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। তাকে যে আমি খুব ভালোবাসি, ছেড়ে তো আর চলে যেতে পারবো না। এত ভালোবাসো আমায়, মরতে রাজি আছে এমন মানুষ পাওয়া যায়, কিন্তু সকল হিংস্রতা বা তার সমস্ত কিছু ধৈর্য ধরে সহ্য করবে এমন মানুষ পাওয়া খুব কঠিন। আহানের কথা শুনে ইয়ানা আর কিছু বলে না। আহান ইয়াজকে কোলে তুলে নেয়। ইয়াজের পুরো শরীরে ভালোভাবে কোমল ও ছোট কমফোর্ট জড়িয়ে নেয়। আহানের পিছন পিছন ইয়ানাও যায়। গাড়ির কাছে আসতেই ইয়ানা বলে। বাবু ড্রাইভার আনেননি? আপনি ওকে একটু ধরুন, নিয়ে আসছি। না থাক, তোমার কষ্ট করে আর উপরে যেতে হবে না, আমি নিয়ে আসছি। তবে গাড়ির কাছ থেকে যাতে কোথাও না যেতে দেখি।
আহান ইয়ানা আর ইয়াজকে রেখে উপরে চলে যায়। ইয়ানা গাড়ির আশেপাশে ঘুরছিল। এমন সময় কেউ গাড়ির ডিকি থেকে কালো আবিত হাওয়া এক মানব পেরিয়ে আসে। ইয়ানা চিৎকার করতে যাবে, তার আগেই ওর মুখ চেপে ধরে। কিছু মুহূর্তের ব্যবধানে ইয়ানা জ্ঞান হারিয়ে লোকটির কোলে ঢলে পড়ে। জ্ঞান হারানোর আগে শুধু একটা কথাই মনে মনে উচ্চারণ করছিল, আহান আপনি কোথায়? আমাদের সন্তানকে বাঁচেন। কিছুক্ষণ পর আহান নিচে নেমে এসে ইয়ানাকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে আসে। কোথায় গেল এই মেয়ে? গাড়ির আশেপাশে না দেখতে পেয়ে আহানের মাথা ধপ করে আগুন জ্বলে ওঠে। বারবার বারণ করার পরও কোথায় গিয়েছে? আহান ইয়ানার নাম ধরে ডাকা শুরু করে দেয়, কিন্তু ইয়ানার কোনো সারা শব্দ নেই। অজানা ভয়ে মাথায় চেপে বসে। তাড়াতাড়ি করে বারান্দার ফুটেজ দেখতে থাকে, কিন্তু ফুটেজে শুধু ঝাপসা দেখা যাচ্ছে, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আহান বাড়ির আশেপাশের সমস্ত বডিগার্ডকে একসাথে করে। আহানের চোখ দিয়ে আগুনের লাভা বের হচ্ছে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়বে। হাতের রগগুলো ভেসে উঠছে। প্রত্যেকটা গার্ড মাথা নিচু করে রেখেছে। আহান হুঙ্কার দিয়ে বলে, এই কিছু সময়ের ব্যবধানে তোমরা কাউকে বের হয়ে যেতে দেখেছো? জি জি স্যার, একজন বয়স্ক মহিলা আর একজন বয়স্ক পুরুষ বের হয়ে গিয়েছে। আহান গার্ডটার দিকে তাকিয়ে বলে, তাদের পরিবেশ কেমন ছিল? ভিক্ষুক ছিল স্যার, তবে ওদের কাছে একটা বড় বক্স ছিল। জিজ্ঞাসা করাতে বলেছে চৌধুরী বাড়ির পুরাতন কাপড় চোপড় আর মেয়েলি জিনিসপত্র আছে। মেয়েলি জিনিস বলাতে চক্ষু লজ্জায় আর চেক করিনি। তাদের অবস্থা খুব দরিদ্র ছিল, তাই বেশি জিজ্ঞাসাবাদ করিনি। আহান গার্ডের গলে ছুরি দিয়ে হুঙ্কার দিয়ে বলে, চেক করিসনি কেন বাস্টার্ড? ওইখানে অগ্নি চৌধুরীর প্রাণভোমরা ছিল। আহান কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। আহানের যাও দেখে সমস্ত বডিগার্ডও বের হয়ে পড়ে। বারবার ইয়াজের নিষ্পাপ মুখখানা ভেসে উঠছে। ইয়ানার মিষ্টি মুখটা বারবার ভেসে উঠছে। আহানের মনে হচ্ছে পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে। এটা কাদের কাজ? আহান খুব ভালো করেই বুঝতে পেরেছে এটা তাদের অনেক দিনের চক্রান্ত করা প্ল্যান। না হলে কিছু সময়ের ভিতর এত বড় কাজ কিছুতেই করতে পারতো না। ক্যামেরাও নষ্ট করে দিয়েছে। আহানের চিন্তা চেতনার মধ্যে এক রহস্যময়ী হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলে, তোমরা অগ্নি চৌধুরীর সাথে লাগতে এসেছো, কিন্তু তার সম্পর্কে তোমাদের ধারণাও নেই। তোরা চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। অগ্নি চৌধুরী সব জায়গায় একটা হলেও সূত্র রেখে দিয়ে যায়, আর মাত্র কিছু সময়ের ব্যবধানে তোদের কাছে পৌঁছাচ্ছি। আহান গাড়িতে রাখা ল্যাপটপকে এক হাতে বন্ধ করে কিছু একটা মেসেজ করে ফুল স্পিডে গাড়ি ছেড়ে দেয়। মুখের উপর পানি পড়তে ইয়ানা ধরফড়িয়ে ওঠে। চোখ কিছুতেই খুলতে পারছে না, মাথাটা ভীষণ ধরে আছে। তবুও অনেক কষ্টে চোখ খুলে নিজের অবস্থান পর করতেই আটকে ওঠে। ইয়ানাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ইয়ানা চারিদিকে চোখ বুলিয়ে দেখে সাহিল ইয়াজকে কোলে নিয়ে রেখেছে। পাশে দাঁড়িয়ে আছে এক অর্ধবয়স্ক পুরুষ ও মহিলা, কিন্তু মুখে আর শরীরে আভিজাত্যের ছোঁয়া রয়েছে। সাহিল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর আমার ছেলে তোমাদের কাছে কেন? সাহিল বিকৃত হাসি দিয়ে বলে, আমাকে শখ করার জন্য নিয়ে আসা হয়েছে। অগ্নি চৌধুরী তার বউকে নিয়ে খুব পজিটিভ, তাই না? কিন্তু আজ তার বউকে 10 জনের হাতে ছেড়ে দেবে, কিন্তু আমি যাব না, কারণ আমি কারোর ছুঁয়ে দেওয়ার জিনিস ধরি না। তোমাকে আনতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে জানো? তোমার ছেলেটা কিন্তু খুব সুন্দর, একদম অগ্নি চৌধুরীর মতো, কিন্তু এইটা ওর জীবনের সবচেয়ে বড় সমস্যা। যা খুশি কর, আমরা শুধু চাই অগ্নি চৌধুরীর বিনাশ। ইয়ানা ভয়ে আটকে ওঠে, এরপর মাথা নাড়িয়ে বলে, না, তোমরা এমন করতে পারো না। আমার সাথে এমন করে তোমাদের কি লাভ? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ, ও কান্না করছে। সাহিল হাসি দিয়ে বলে, একদম অগ্নি চৌধুরীর মতো বাজ পাখির ন্যায় গলা। ইচ্ছে তো করছে তোমার ছেলের গলায় সীসা ঢুকিয়ে দেয়। সাহিলের কথা শুনে ইয়ানা চিৎকার দিয়ে বলে, না প্লিজ, এমন কথা বলো না। ইয়ানা চিৎকার শুনে অর্ধবয়স্ক লোকটি হাসি দিয়ে বলে, সীসা তো এখন ডুববো না, আগে তিলে তিলে মারবো, যেভাবে আমার ছেলে রায়হানকে মেরেছে। এরপর জবাব নেব। তখন অগ্নি চৌধুরী বুঝবে ছেলে হারিয়ে ফেলার বেদনা। রায়হানের নাম শুনে ইয়ানা চমকে ওঠে, এরপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনাদের রায়হানের বাবা মানে রণবীর শেখ, আহানের কাকা কাকিয়া আর মায়ের খুনি, তাই তো? আর আপনার পাশের মহিলাটা লিনিয়া শেখ, মানে আহানের খালা।
ইয়ানার কথা শেষ হতেই রণবীর উচ্চস্বরে হেসে ওঠে। রণবীরের এমন হাসি দেখে ইয়ানার গা গুলিয়ে আসছে। এই তো মামনি, বুঝতে পেরেছ, অগ্নি চৌধুরী তাহলে ভালো বউ পেয়েছে, যেমন রূপবতী তেমন বুদ্ধিমতীও। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ কেঁদে কেঁদে বুক ভাসাতো। অগ্নি চৌধুরীর মতো স্ট্রং তুমি। তবে আমিও দেখি তোমার ওই স্ট্রংনেস কতক্ষণ থাকে। যখন ছেলের উপর কিছু পড়বে তখন মাতৃত্বের আর্তনাদ এমনি জেগে উঠবে, আর তার আর্তনাদে আমরা উল্লাস করব। রণবীরের কথা শুনে ইয়ানার চোখে পানি ছেড়ে দেয়। এত বড় অনৈতিকতা কারো করো না, আমার ছেলেকে ছেড়ে দাও। ওর তো 3 মাসও হয়নি এই পর্যন্ত, একদম নিষ্পাপ পবিত্র ফুল। ও তোমাদের কি করেছে? যত মারার ইচ্ছে আমাকে মারো, তবু আমার সন্তানকে কিছু করো না। এই বাচ্চার কোনো দোষ নেই, কিন্তু ওর সবচেয়ে বড় দোষ হলো ও অগ্নি চৌধুরীর ছেলের ও অস্তিত্ব। শুনেছি ওর বাচ্চা নাকি ওর প্রাণ ভোমরা। তাহলে এখন যদি একে কিছু করি, অগ্নি চৌধুরী কষ্টে মরে যাবে, আর তার কষ্টে শান্তি পাবো আমরা। এই বলে সাহিল ইয়াজকে উল্টো করে নেয়। ইয়াজকে উল্টো করার সাথে সাথে ইয়াজ চিৎকার করা শুরু করে। ইয়াজের চিৎকার শুনে ইয়ানা কান্না করতে করতে বলে, আমার বাচ্চাকে ছেড়ে দে সাহিল মির্জা। তোদের বর্বরতায় আল্লাহর গজব পড়বে তোদের উপর। ওর হাত পা এখনো পরিপুক্ত হয়নি, ও কষ্ট পাচ্ছে। অগ্নি চৌধুরী জানতে পারলে ছাড়বে না তোদের, তিলে তিলে মারবে তোদের, নরপশুর দল। ইয়ানার কথা শুনে রণবীর আর সাহিল উচ্চস্বরে হাসা শুরু করে। এদিকে ইয়াজ গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। ইয়াজের চিৎকার ইয়ানার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ইয়ানা চিৎকার করে বলে, কোথায় আপনি আহান? আপনার সন্তানের খুব প্রয়োজন আপনাকে। ওর বাবাকে ডাকছে আহান। আপনি তো বলেছিলেন আমাদের ওপর এক টুকরো আঁচ আসতে গেলে আপনার সম্মুখীন হতে হবে, কিন্তু আজ আপনি কোথায়? খুব প্রয়োজন। আপনার অনুভবের শেহজাদি আপনাকে ডাকছে আহান। আমাদের আর্তনাদকে আপনার হৃদয় কম্পিত ঝড় তৈরি করছে না? ডাক বেশি করে ডাক, বাপ ছেলেকে একসাথে শেষ করব। তাদের বিকৃত হাসি ইয়ানাকে আরও পাগল করে দিচ্ছে। মনে মনে শুধু আলোকে ডাকছে, আমার যা হয় হোক, কিন্তু আমার সন্তানের যাতে কিছু না হয়। ইয়ানা লিনিয়ার দিকে তাকিয়ে অশ্রুভরা নয়নে তাকায়, কিন্তু তাকাতে অবাক হয়। তার চোখেও পানি ভরপুর, কিন্তু উনি কি কান্না করছেন কেন? ওনার তো খুশি হওয়ার কথা। আপনিও তো একজন মা আন্টি, সন্তান হারানোর বেদনা আপনিও বোঝেন। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। কথা দিচ্ছি আমি এই ঢাকা শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি আর আমার সন্তান অগ্নি চৌধুরীর আশেপাশেও আসবো না। আমার সন্তানের প্রাণ ভিক্ষা দিন। লিনিয়া ইয়ানার কাছে আসতে যাবে, তখন রণবীর হাত ধরে বলে, বেশি বাড়াবাড়ি মায়া দেখালে এখানেই পুঁতে দেব। তাদের আনতে সাহায্য করেছিস দেখে এমনও সুন্দরভাবে দাঁড়িয়ে আছিস। রণবীরের কথা শুনে ইয়ানা অবাক হয়। নিজের ভালোবাসার জন্য কত কিছু করলো, আর সেই লোক আজ এইভাবে কথা বলছে। ইয়ানা লিনিয়ার দিকে তাকাতেই লিনিয়া ইয়ানার দিকে ক্ষমা চেয়ে নিজের দু চোখের পানি ছেড়ে দেয়। ইয়ানার ভাবনার মাঝে সাইলের এক ভয়ঙ্কর কথায় ইয়ানার কানে এসে ধাক্কা খায়। ওকে এইভাবে উল্টিয়ে রেখে মজা নেই, এক কাজ করে একটু কেস খেলা যাক। ইয়ানা চিৎকার দিয়ে বলে, ও ছোট দুধের বাচ্চা, শরীরে ব্যথা পাবে, হাড় ভেঙে যেতে পারে। কে শুনে কার কথা? সাইল ইয়াজকে ছুঁড়ে মারে রণবীরের উদ্দেশ্যে। ইয়ানা এক গগন বিদায়ী চিৎকার দিয়ে বলে, ইয়াজ! ইয়ানার চিৎকার দেওয়ালের সাথে সাথে এক বিকট শব্দে সে কানে বাড়ি খায়। ইয়ানার শব্দ শুনে কলিজা কেঁপে ওঠে। মনে হচ্ছে কেউ ওর হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ওর ইয়াজের কিছু হয়নি তো? শব্দটা হাহাকার করে ওঠে, হৃদয়টা হাহাকার করে ওঠে। মনে হচ্ছে জীবন বের হয়ে যাচ্ছে, কিন্তু নিঃশ্বাস প্রবহমান। ইয়ানা সাহসকে একবার তাদের দিকে তাকায়, দেখে ইউভি সাইলের মুখ চেপে ধরে বন্দুক ঠেকিয়ে রেখেছে, আর সাইল গুলি খেয়ে ছটফট করছে। অন্যদিকে তাকাতে দেখতে পায় আহানের কোলে ইয়াজ। ইয়াজের মুখে অজস্র চুমু দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। ইয়ানার প্রাণ ফিরে এসেছে সবাইকে দেখে, কিন্তু তারা এখানে আসলো কিভাবে? তারা কিভাবে জানলো আমি এখানে আছি? রণবীর, সাহিল তারা হয়তো কখনো কল্পনা করেনি আহান এখানে চলে আসবে। আহানকে দেখে তাদের ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়।
জানালা দিয়ে উকি দিতেই দেখতে পাই তাদের সব গার্ড রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। কিন্তু তাদেরকে কখন মারল শব্দ শুনতে পাইনি কেন? রণবীরকে একাধারে মারতে থাকে। আহান তাড়াতাড়ি করে ইয়ানার কাছে যায়, কিন্তু ইয়ানা একদম শান্ত। আহান ইয়ানাকে বুকের সাথে জড়িয়ে বলে, তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? ইয়ানা কিছু না বলে ইয়াজকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সারা মুখে অজস্র চুমু দিতে থাকে। এই ছোট্ট প্রাণটার কিছু হলে ইয়ানা হয়তো নিজেকে শেষ করে দিত। ইয়ানার কান্না দেখে আহান বলে, কিছু হয়নি, আল্লাহ সাথে ছিল তাই সময় মতো পৌঁছাতে পেরেছি। এরপর রায়ানকে ডাক দিয়ে বলে, রায়ান, ইয়ানাকে নিয়ে বাড়িতে যা, ওদেরকে আমি আর ইউভি দেখছি। সামলাতে পারবি তো? এদের মতো এমন হাজারটা চিনেপুটিকে আমি একা হাতে সামলিয়েছি। রায়ান আর কিছু না বলে আহানের কথা অনুযায়ী ইয়ানাকে নিয়ে বের হয়ে যায়। ইয়ানা চলে যাওয়ার পর আহান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হিংস্র হায়না নেয় তাকায়। এতক্ষণে ইউভি তাদের মারতে মারতে আধমারা করে দিয়েছে। আর লিনিয়াকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আহান একটা চেয়ারে বসে তাদের দিকে তাকায়। চোখ থেকে মনে হচ্ছে আগুনের শিখা বের হচ্ছে। চোখ বন্ধ করলেই মনে হয় রক্ত গড়িয়ে পড়বে। আহান সাইল আর রণবীরের চুলের মুঠিতে ধরে গর্জন করে বলে, কি বলছিলি তোরা আমার সন্তানকে মেরে আমাকে তিলে তিলে শেষ করবি? আরে পাগলের দল, আমার সাথে লাগতে গেলে আমার সম্পর্কে তো পুরোপুরি জেনে আসবি। না জেনেই আগুন নিয়ে খেলতে চলে এসেছিস, কিন্তু তোরা জ্বলবি, এমন জ্বলা জ্বলবি যে নিজের চেহারা দেখলেও রুহু কেঁপে উঠবে। তুই এইভাবে জেনেছিস আমরা এখানে আসি, এইটা তো তোর জানার কথা ছিল না। আর এত কম সময় কিভাবে এত গার্ডদের শেষ করলি? তাদের একটা চিৎকারও শুনতে পেলাম না। আহান রহস্যময় হাসি দিয়ে বলে, কি বোকা তুই সাহিল, আমি আমার বউকে নিয়ে বাহিরে বের হচ্ছি কোনো নিরাপত্তা ছাড়াই, যখন জানি আমার পিছনে তোদের মতো কুত্তা আছে। আমার বউ আর বাচ্চা যেখানে যাক না কেন সবসময় অগ্নি চৌধুরীর দৃষ্টির ভিতরে সীমাবদ্ধ থাকে। তোর খেলায় একটা ভুল করেছিস, কোনো নেটওয়ার্কের বাহিরে না গিয়ে। নেটওয়ার্কের ভিতরে ছিলি তাই খুব সহজে খুঁজে নিয়েছি। ছোট একটা আংটি ওর হাতে সবসময় থাকে, যেটার মধ্যে ক্যামেরা ফিট করা। একটু তো খেয়াল করবি নাকি? না পেরেছিস বিয়ে করে আমাকে ধ্বংস করতে, আর না পেরেছিস এখন আমার ছেলের শরীরে একটা আঁচড় দিতে। হেরে গেছিস তুই সাহিল, মুখ থুবড়ে পড়েছিস আমার পায়ের সামনে। কিন্তু গার্ডগুলো কোনো শব্দ ছাড়াই কিভাবে মরেছে? আহান বাঁকা হাসি দিয়ে বলে, আমি কিছু করিনি, তোদের গার্ডদের ড্রিঙ্কসে বিষ ছিল, যার কার্যকারিতা ছিল 20 মিনিটের ভিতরে তাদের মৃত্যু। বিষ কিভাবে মিশিয়েছিস তুই? আমি নয়, অন্যজন মিশিয়েছে। কে? তোর আদরের আন্টি। এরপর আহান লিনিয়ার দিকে তাকিয়ে বলে, কি মিসেস লিনিয়া বলবো তাদের? আপনি আমাকে অনেক উপকার করেছেন, ফলে আপনার মৃত্যুর কষ্টটা কম হবে। লিনিয়া মেকি হাসি দিয়ে বলে, জীবনে যত পাপ করেছি তার জন্য আমার মৃত্যু কম হবে। আমি এমন শাস্তি চাই যেখানে আমার বোনের আত্মা শান্তি পাবে। এই লোকটার কথায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এই লোক কখনো আমাকে ভালোবাসেনি। তার টার্গেট ছিল চৌধুরী বাড়ির সম্পত্তি। আমাকে আমার বোনের চেহারা বানিয়ে দিয়েছে। আমাকে অন্ধের দিকে পা বাড়াতে সাহায্য করেছে এই লোক। যখন আমাকে দেশের বাইরে নিয়ে যায় তখনও সম্পত্তির লোভ ছিল, কিন্তু যখন দেখছে সব হাতের বাইরে চলে গেছে তখন এই লোকের আসল চেহারা বের হতে থাকে। আমাকে একটা দাসী বানিয়ে রেখেছে, পরনারী নিয়ে তামাশা করে আমার সামনে দিনের পর দিন। আমার ছেলেটাকে ভুল পথে পা বাড়াতে সাহায্য করেছে, কিন্তু ওর মরে যাওয়াতে কষ্ট হয়েছে, তবু শান্তি পেয়েছি, পাপের জীবন থেকে মুক্তি পেয়েছে। আমিও বাঁচতে চাই না, নরক যন্ত্রণা দিয়ে মরতে চাই। কিন্তু আমার একটা কথা, এই নরখাদককে ছেড়ে দিস না আহান। ও সমাজের একটা বিষ যেটা আমি পান করেছিলাম। ও আরো বিষ ছড়ানোর আগে ওকে শেষ করে দে বাবা। লিনিয়ার কথা শেষ করার আগেই রণবীর চেঁচিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস? তোকে আগে মেরে ফেলা উচিত ছিল, এতদিন বাঁচিয়ে রাখা উচিত হয়নি।
সম্পত্তি তো আর এমনিও পাবি নাই। আহান রণবীরের গলায় ছুরি দিয়ে হালকা কেটে বলে। জবান ছিঁড়ে ফেলবো তোর রণবীর। গলা থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। আহান রহস্যময়ী হাসি দিয়ে স্যালির দিকে ঘাড় তাক করে তাকায়, এরপর একটা ধারালো ছুরি নিয়ে সামনে গিয়ে বসে। কোন হাত দিয়ে যেন আমার ছেলেকে কষ্ট দিয়েছিস? নিশ্চয়ই 2 হাত দিয়ে ধরেছিলি, তাই না? তাহলে তো 2 হাত কেটে ফেলা উচিত।